তো আমরা রেকর্ড স্টার্ট করলাম। আমাদের মানে যেগুলো আমরা বস্তু জগতে পরিমাপ করতে পারি সেগুলো আমরা কি বলতাম, সেগুলোকে আমরা রাশি বলতাম। রাশিগুলোর মধ্যে দুই রকমের রাশি ছিল, একটা ছিল ভেক্টর রাশি আর একটা ছিল আমাদের স্কেলার রাশি। তো আমরা যদি ভেক্টর রাশি নিয়ে চিন্তা করি, তো আমাদের এখানে ছিল ভেক্টর রাশি আর একটা ছিল আমাদের স্কেলার রাশি। দুই রকমের রাশি ছিল, একটা ছিল ভেক্টর আর একটা ছিল স্কেলার রাশি। তাহলে একটু যদি আমাদের জানা আছে ভেক্টর রাশির মধ্যে কি ছিল, ভেক্টর রাশির জন্য কি লাগতো, দুইটা জিনিস লাগতো, একটা থাকতো মান, পাশাপাশি মান প্লাস দিক লাগতো। আর স্কেলারের জন্য শুধুমাত্র মান লাগতো। একটু ছিল আমাদের জিনিসপত্র। এর মধ্যে ভেক্টরের উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারতাম, উদাহরণস্বরূপ দিতে পারতাম সরণ, তারপর আমরা যে কোনো ওজন, বেগ, ত্বরণ, বল, যে কোনো কিছু, মানে এছাড়া আরো অনেক অনেক কিছু আছে। আমরা জাস্ট এগুলো এখন ইত্যাদি দিয়ে চিন্তা করলাম। আর আমাদের স্কেলার রাশির মধ্যে কি কি ছিল, আমাদের দৈর্ঘ্য ছিল জানা জিনিস, তারপর আমাদের ধরো ভর ছিল, এরপর দ্রুতি, তারপর আমরা যেটা বলতে পারি কাজ একটা স্কেলার, তারপর বিভব, এগুলো সবই ছিল স্কেলার। ওকে, তো স্কেলার রাশি কি, সব মান মান দ্বারা সব কিছু প্রকাশ করা যায়। এখন আমাদের একটা জিনিস কি ছিল, তো ভেক্টর রাশির বেলায় শুধুমাত্র মান পরিবর্তন করলে, মানের পরিবর্তন, পাশাপাশি হচ্ছে দিকের পরিবর্তন বা মান ও দিক দুইটারই পরিবর্তন, উভয়েরই পরিবর্তন করলে আমরা কি পাইবে, উভয়ের পরিবর্তন করলে আমরা হচ্ছে ভেক্টরের পরিবর্তন হইতো, তাই তো? যেহেতু আমাদের এই তিনটা পরিবর্তন, সরি আমরা একটু দাগ ভুল দিয়ে ফেলছি, মানের পরিবর্তন, দিকের পরিবর্তন বা মান ও দিক দুইটারই পরিবর্তন করলে আমরা কি পাবো, ভেক্টর রাশির পরিবর্তন করতে পারতাম, তাই তো? মানে আমরা এই তিনটা জিনিসের পরিবর্তন করলাম, মান ও দিক উভয়ের পরিবর্তন করলে আমরা হতে পারতাম কি, ভেক্টরের পরিবর্তন করতে পারতাম, ভেক্টরের পরিবর্তন করতে পারি। আমরা আজকে একদম বেসিক, অনেকেরই প্রবলেম হচ্ছে, আমরা দেখলাম যে বেসিক ক্লাসটা আমরা অনেকেই করেনি। তো সেটার জন্য আমরা মেইনলি আজকে আবার একটু রিভিউ করব প্রথম ক্লাসটা, একদম প্রথম ক্লাসটা, যে ক্লাসটা আমরা করছিলাম যে আমাদের বল কিভাবে হয়, টর্ক কি, তল কি, এগুলো আমরা যেগুলো জানা ছিল আমাদের। এখন আমাদের সেখান থেকে আমরা কি জিনিস দেখছিলাম, প্রথম দিন আমরা দেখছিলাম আরেকটা মজাদার জিনিস, সেটা ছিল আমাদের ভেক্টরকে কিভাবে প্রকাশ করে। তো আমাদের এখানে এটাকে বলতে আমরা আদিবিন্দু বা পাদবিন্দু। তোমরা একটু ধৈর্য ধরো, যারা হচ্ছে আগে এই ক্লাসটা করে ফেলছো তাদেরকে আমরা একটু পরেই আমরা এটার থেকে বিভিন্ন জিনিসে যাব। এটা ছিল আদিবিন্দু, আর এখানে যেটা ছিল সেটাকে আমরা বলতাম প্রান্ত বিন্দু। এটা যদি আমাদের ও বিন্দু বলি, এটা যদি এ বলি, তাহলে আমরা ও এ দিয়ে আমরা একটা ভেক্টর লিখতাম। এভাবে করে আমরা ভেক্টরটা লিখতাম, যেখানে এটা ছিল আমাদের আদি বিন্দু, এটা ছিল আমাদের প্রান্ত বিন্দু। ওকে, তো আমরা এই ভেক্টরের মানটাকে কিভাবে প্রকাশ করতাম, ও এর পরিবর্তে উপরে যদি আমরা এরকম করে মানটা প্রকাশ করতে পারতাম, বা জাস্ট ও এ লিখলেও মানটা প্রকাশ হয়ে যেত, ও এ লিখলে মান প্রকাশ হতো। ওকে, তো এটা দিয়ে আমরা মান নির্দেশ করতাম। আর এখানে এখন চিন্তা করো, এই ভেক্টরকে আমরা, এই ও এ ভেক্টরটাকে আমরা অন্য একটা ভেক্টর, একটা এক সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল একটা বর্ণ লেখাও শো করতে পারতাম। ধরো আমরা এটাকে পি দ্বারা শুরু করলাম, তাই আমরা এটা কি বলতাম, একটা ও এ যে একটা পি একটা ভেক্টর। ওকে, তো আমরা এইভাবে করে বিভিন্ন ভেক্টরকে প্রকাশ করতে পারতাম। আমরা যদি এটাকে শুধুমাত্র এরকম পি লিখতাম, তাহলে পি দিয়ে বুঝাতো, এগুলো বুঝাতো ওদের মান, আর এগুলো হচ্ছে আমাদের ভেক্টর। ওকে, তো এই মানটার মধ্যে আমাদের আরেকটা জিনিস হচ্ছে, এই যে মানটাকে আমরা এভাবে করেও লিখতে পারি, জাস্ট মান লিখলাম, এখানে হচ্ছে আমি এরকম একটা এইভাবে করেও একটা মানে একটা পরম মান চিহ্ন দিয়ে আমরা কি করতে পারতাম, এটা মান প্রকাশ করতে পারতাম। একটু ছিল আমাদের 9-10 এর পড়া। এছাড়া আমরা ভেক্টরকে আর কিভাবে প্রকাশ করতে পারি, ভেক্টরকে আমাদের প্রকাশ করার জন্য আরেকটা জিনিস কি ছিল, ধরো আমরা একটা ভেক্টর ছিল এ ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা, এই যে এই ভেক্টরটাকে আমরা এরকম একটা দাগ চিহ্ন দিতে পারি, উপরে এরকম একটা দাগ দিতে পারি, ঠিক আছে? পাশাপাশি আমরা কিভাবে দাগ দিতে পারি, এরকম নিচে একটা দাগ দিতে পারি, ম্যাথ বইয়ের মধ্যে আমাদের এভাবে করে দেওয়া আছে। পাশাপাশি এইটাকে আমরা যদি, এই যে একটা ভেক্টরকে আমরা এই যে এরকম গাঢ় করে লিখে দিলাম, তাহলে সেটাও কি হয়ে যাবে, আমাদের ভেক্টর হয়ে যাবে। এভাবে লিখতে পারি বোল্ড করে, সেটাও আমাদের ভেক্টর হয়ে যেত। অনেক সময় দেখা এইভাবে করে আমরা ভেক্টরকে প্রকাশ করি। আর 9-10 আমাদের দেখা যেত যে প্রকাশ করার জন্য আমরা একক ভেক্টর গুলোর উপরে এরকম একটা ছোট টিক চিহ্ন দিয়ে আমরা সেটাকে কি করতাম, সেটাতে আমরা প্রকাশ করতাম হচ্ছে আমাদের, সেটা এরকম ক্যাপ দিয়ে আমরা হচ্ছে আমাদের মানে 9-10 আমাদের ছোটখাটো ভেক্টর প্রকাশ করে ফেলতাম অনেক ক্ষেত্রে। তো এইটা দিয়ে আমরা সাধারণত এখন এভাবে করে আমরা একক ভেক্টরকে প্রকাশ করি। কিভাবে প্রকাশ করি, একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা এইভাবে শো করি। এটা আমরা আর প্রথম দিকের ক্লাসের মধ্যে আমাদের আরেকটা জিনিস শিখছিলাম, যে কতিপয় ভেক্টর, মানে স্বাধীন ভেক্টর। আমরা আজকে সংজ্ঞাগুলো আরেকবার রিভিউ করব।
স্বাধীন ভেক্টর। তোমরা যে কোনোটাই লেখো, আমরা সাধারণত উপরেরটা লেখা বেশি অভ্যস্ত, বা এটাকে আমরা ওপি এরকম করে লেখা, এই একটা ভেক্টর, এইভাবে করে ভেক্টর গুলাকে আমরা প্রকাশ করি। আর এখানে মান কিভাবে প্রকাশ করা আমরা আগের আমরা দেখছি এর আগেই। তো আমাদের ভেক্টরের প্রকাশের মধ্যে এখন স্বাধীন ভেক্টর আমরা যদি চেক করি, স্বাধীন ভেক্টর কি, যে এটার আমাদের কোনো জায়গায় কোন একটা ভেক্টরের যদি পাদবিন্দু, যে পাদবিন্দু যদি ফিক্স না হয়, লিখবা পাদবিন্দু ফিক্স না। পাদবিন্দু ফিক্স না হলে সেটা কি ভেক্টর, ফিক্সড না হলে সেই ভেক্টরটা হচ্ছে কি স্বাধীন ভেক্টর। ওকে, যদি পাদবিন্দু ফিক্স না হয়, তাহলে এখন পাদবিন্দু যে কোনো জায়গায় হতে পারে, এটা এরকম হতে পারে, এরকম ফিক্স হতে পারে, যে কোনো জায়গায় একটা ভেক্টর যদি হয়, এটা এখানে হতে পারে পাদবিন্দু, মানে পাদবিন্দু যে কোনো জায়গায় হতে পারে। এই প্রথম যে সূচনা বিন্দু মানে যে পাদবিন্দু, সেটা যে কোনো জায়গায় হতে পারলে সেটাকে আমরা বলি কি, সেই ভেক্টরকে আমরা বলি স্বাধীন ভেক্টর। তো মানে ধরো এইদিকে হতে পারে পাদবিন্দু, মানে এই যে এখানে হচ্ছে পাদবিন্দু, এই শীর্ষবিন্দু এইদিকে, এটার মান যে কোনো তলে হইতে পারে, আমরা তো এখন এখানে স্ক্রিনে দেখাতে যাচ্ছি না, মানে যে কোনো তলে হইতে পারে পাদবিন্দু, কোনো ফিক্স না হলে সেই ভেক্টরকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। মানে ইচ্ছা মতো আমি পাদবিন্দুটা যে কোনো জায়গায় বসাইতে পারি, তখন সেটাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। তারপর আমরা কি দেখতে পারি, তারপর আমরা দেখতে পারি হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। কি ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরটা কি, যে ভেক্টরের পাদবিন্দু ফিক্সড, পাদবিন্দু কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থা ফিক্স করে দিলাম। ধরো আমাদের একটা এক্স দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, তোমাদের হাতের কাছে যদি কোনো একটা বই খাতা থাকে, সেই বইটাও কিন্তু ত্রিমাত্রিক। কারণ কি, যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই থাকে, তখন সেটা হচ্ছে ত্রিমাত্রিক। তোমরা যদি একটা কাগজের পেজ চিন্তা করো, সেই পেজের কি আছে, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। তো আমি যদি একটা দিক বরাবর এক্স অক্ষ চিন্তা করি, অপর দিকটা যদি আমি ওয়াই অক্ষ চিন্তা করি, যেটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করতাম, সেই স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের যদি কোন একটা পয়েন্ট নেই, সেই পয়েন্টটাকে আমরা যদি ও বিন্দু ধরি বা জিরো বিন্দু ধরি, মানে ওইটাকে আমরা যদি মূল বিন্দু ধরি, তো মূল বিন্দু এই ও এর সাপেক্ষে আমি কোন বিন্দুকে আমরা যদি এই মূল, এটা কিন্তু আমরা ফিক্সড বিন্দু, এই মূল বিন্দু যদি একটা ফিক্সড বিন্দু হয়, এই একটা ফিক্সড বিন্দু থেকে আমি যদি কোনো একটা ভেক্টরকে সূচনা করি, বা কোনো একটা জায়গায় কোনো একটা ভেক্টরের পাদবিন্দু যদি ফিক্স হয়ে যায়, পাদবিন্দুটাকে শুধুমাত্র স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে ফিক্স না, মানে যে কোনো জায়গায় আমি পাদবিন্দুটাকে ফিক্স করে দিলাম, পাদবিন্দু ফিক্সড, তখন সেটা কি হয়ে যাবে, পাদবিন্দু ফিক্স করে দিলে কি হয়ে যাবে, সেটা সেই ভেক্টরটাকে আমি বলবো সীমাবদ্ধ ভেক্টর। মানে এটাকে তুমি একদিকে থেকে মানে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না। এখন তুমি এখানে পাদবিন্দুটা ফিক্স করে দিছি, তাহলে আমাদের পাদবিন্দু ফিক্সড হয়ে গেলে সেই ভেক্টরটাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। তো সীমাবদ্ধ ভেক্টরের মধ্যে দেখো আরেকটা জিনিস হচ্ছে, এটি সবসময় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে আঁকতে হয় মেইনলি, ঠিক আছে। যে মানে সরি, আমরা এমন করে না, মানে অবস্থান ভেক্টর গুলা যখন আমরা করতে যাই, তখন অবস্থান ভেক্টর গুলা ধরি যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর। ধরো আমাদের এটা পি একটা বিন্দু, আমরা অলরেডি অনেক কিছু পড়াই ফেলছি এটার ভিতরে। পি একটা বিন্দু, যেটার অবস্থান ভেক্টর আমরা যদি পি বিন্দুটাকে আমরা যদি 1 2 বলি, মানে এক্স অক্ষ বরাবর 1 একক গেছে, ওয়াই অক্ষ বরাবর 2 একক গেছে ধরালাম। তো এরকম যদি 1 2 বিন্দু হয়, তখন আমরা কি দেখতে পারি ভাইয়া, এই পি বিন্দুটার আমরা যদি এটা আমরা এখান থেকে কি অবস্থান ভেক্টর বাইর করে ফেলতে পারি না, এই পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা ওপি বলছি, আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি। তো যাই হোক, আমি আবার রিভিউ যেহেতু করতেছি, তো এই পি বিন্দু বা যে কোনো সময় আমরা যদি কোন একটা প্রসঙ্গ কাঠামো, একটা প্রসঙ্গ কাঠামো, সেই প্রসঙ্গ কাঠামোর আমরা মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর ভেক্টরটাকে আমরা কি বলতে পারি, একটা সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর ভেক্টর, সেটাকে আমরা বলতে পারি কি, সেই বিন্দুর ভেক্টরটাকে আমরা কি কোন একটা বিন্দু, মানে ওই বিন্দুর ভেক্টরকে আমরা বলতে পারি কি একটা সীমাবদ্ধ ভেক্টর। তো এটা আমাদের অলরেডি হয়ে গেছে। তারপর আমরা বলতে পারি সদৃশ ভেক্টর, মানে যেখানে আমাদের মূল পাদবিন্দু ফিক্স, সেটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। তারপরে হচ্ছে লন রোলার, যদি আমরা চিন্তা করি, আমরা লন রোলার এখনো চিনি না, আমরা যদি দেখি না মাঠের মধ্যে ওই যে এরকম ট্রলির কথা চিন্তা করতে পারি, একটা ট্রলিকে তুমি যদি এখানে ফোর্স দিয়ে টানো বা মানে টানতেছো, ঠিক আছে। তো এই ট্রলির বেলায় কি হবে, ট্রলির বেলায় যে ভেক্টরটা হবে, এখানে ট্রলি থেকে তুমি এখানে ফোর্স দিছো না, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এই পাদবিন্দুটা তো ফিক্সড, তাহলে এই ফিক্সটা, এই যদি ট্রলির এই ভেক্টরটা কি হবে, একটা এখানে বলের যে ভেক্টরটা হবে সেটা একটা সীমাবদ্ধ ভেক্টর হবে। কারণ কি, একটা প্রান্ত তো ফিক্স আছে, তুমি এদিকে ফোর্স দিতেছো, উপরের দিকে টানতেছো, এটাকে ফোর্স দিয়ে দিয়ে টানতেছো ধরো, বা লন রোলার ঠেলতেছো বা টানতেছো, যেটাই বলো, সেই ক্ষেত্রেও কি হবে, ট্রলির ঠেলো বা টানো যেটাই বলো, সেই ক্ষেত্রে ফোর্স গুলা কি হবে, একটা আমরা যদি টানার কথা চিন্তা করি, টানার কথা চিন্তা করলে সেখানে অবশ্যই কি হবে, এটা একটা সীমাবদ্ধ ভেক্টর হবে। কারণ কি, আমাদের পাদবিন্দুটা ফিক্স আছে। তো এই ধরনের ভেক্টরটা আমাদের সীমাবদ্ধ ভেক্টর। ওকে, তারপর আমরা সদৃশ ভেক্টর কথা চিন্তা করতে পারি। সদৃশ ভেক্টরের জন্য আমাদের কয়েকটা কথা মাথায় রাখতে হবে। সেটার জন্য হচ্ছে
সমজাতীয়। সমজাতীয় মানে কি ভাইয়া? সমজাতীয় মানে হচ্ছে যদি একটা ভেক্টর বল হয় অপর ভেক্টরও কি হইতে হবে? বল হইতে হবে। মানে ধরো প্রথম ভেক্টরটা যদি ফোর্স হয়, মানে ধরো ফোর্স মানে হচ্ছে ধরো এটা একটা মানে মানে এখানে দিয়ে কেউ একটা 5 নিউটন বলে টানতেছে, ঠিক আছে? তাহলে অপর যেটা সেটা ধরো আমাদের 3 নিউটন বলে টানতেছে, ঠিক আছে? সমজাতীয় মানে দুইটাই কি আমাদের বল, বা দুইটাই হচ্ছে সরণ, বা দুইটাই হচ্ছে ত্বরণ। মানে দুইটা ভেক্টর যদি এ আর বি হয়, একটা এ ভেক্টর আর একটা যদি বি ভেক্টর হয়, তাহলে এই দুইটা ভেক্টরকে কি হইতে হবে? সমজাতীয় হইতে হবে প্রথম শর্তে। আরেকটা জিনিস হচ্ছে একই দিকে ক্রিয়া করে। সমজাতীয় এবং একই দিকে ক্রিয়াশীল, একই দিকে ক্রিয়াশীল। এখন আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা এই কথাটা হচ্ছে একই দিকটা বলতে আমরা কি বুঝি? সমজাতীয় একই দিক। সমজাতীয় তো বুঝে ফেলছি যে দুইটাও একই রকমের, একটা বল হলে আরেকটাও বল, একটা সরণ হলে আরেকটাও সরণ, একটা ত্বরণ হলে আরেকটাও ত্বরণ। এছাড়া আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি একই দিক। একই দিক বলতে আমরা বুঝি, একই দিক বলতে আমরা বুঝি ওই দিকে বা সমান্তরালে। ওইদিকে বা সমান্তরালে। তাহলে আমরা দেখতে হবে যে এদিকে একটা ভেক্টর গেলে, এখন ওই দিক বলতে কি বোঝায়? এই যে ওই লাইন বরাবর, বা কি হচ্ছে এটার সমান্তরালে উপরে নিচে, বা তুমি এই যে যেখানে এখন তুমি ফোনের স্ক্রিন দেখতেছো তার থেকে উপরের কোনো একটা তলে বা নিচের কোনো তলে। তো এই তল মানে তো বুঝে, বা ধরো আমাদের একটা খাতার এক পেজের মধ্যে আছে, তো এটার উপর থেকে তুমি পেজ থেকে একটা লেখা আছে, সেই লেখাটা তুমি উপরের দিকে উঠাইলা, তো সেটাও কি হবে? আমাদের একই দিকে যদি কাজ করে তখন সেটাকে আমরা বলতে পারবো কি সদৃশ ভেক্টর বলতে পারবো। এবং সেই ভেক্টর গুলা ধরো, এবং ভেক্টর গুলা একই দিকে বা সমান্তরালে কাজ করতে হবে। ধরো আমাদের এখানে একটা গাড়ি চলতেছে, এটা প্যারালালি আরেকটা গাড়ি চলতেছে, তুমি বলতে পারবা কি একই দিক থেকে এগুলো আসতেছে, গাড়িগুলো আসতেছে। তো সেক্ষেত্রে আমাদের এগুলা কি হবে? এখন দুইটার বেগ ভিন্ন হলো, প্রথম গাড়িটা ধরো একটা মাইক্রো, সেটা অনেক স্পিডে চলতেছে, আর পাশেরটা ধরো একটা রিক্সা। তো দেখতেই বা বুঝতেই পারবা যে যে এগুলা সবগুলা একই রকমের জিনিস, একটা দুইটাই বেগ, বেগ তো, তাই না? তো একই দিকে বেগে মানে বেগের চলমানশীল কোন ভেক্টর, তখন সেগুলোকে আমরা কিভাবে চিন্তা করতে পারবো? সেটাকে আমরা চিন্তা করতে পারবো সদৃশ ভেক্টর, সমজাতীয় এবং একই দিকে। একই দিক বলতে বোঝায় ওই দিকে বা সমান্তরালে। সদৃশ ভেক্টর আমাদের ক্লিয়ার হয়ে গেছে, সদৃশ ভেক্টর। তারপর আসবে আমাদের বিসদৃশ ভেক্টর। এবার আছে আমাদের বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টরটা কেমন? বিসদৃশ ভেক্টরটা এরকম যে সমজাতীয় দুইটা ভেক্টরের মান যদি, সমজাতীয় দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, মানে ধরো এক লাইনে গাড়ি চলতেছে, ধরো এখানে একটা ডিভাইডার আছে, পাশের অপর লাইন থেকে আরেকটা গাড়ি চলতেছে। তো চিন্তা করো, বা তুমি চিন্তা করতে পারো যে একটা দড়ির মধ্যে দুইজন দুই দিকে টানতেছে, তো দুইটাই কি দুইটা বিভিন্ন দিকে কাজ করতেছে না? মানে একটা মানে কিন্তু দুজনের সমান বল না দিলাম, তাহলে ওই দুইটা ভেক্টর কি, মানে দুজনেই ধরো টানতেছে দুইটা ভিন্ন বলে, তাই তো? তাহলে একজনের মানে তখন আমরা এই ভেক্টর দুইটাকে কি বলতে পারবো? বিসদৃশ বল বলতে পারবো, মানে বিসদৃশ ভেক্টর বলতে পারবো। তোমাদের কি আশা করি ক্লিয়ার হয়েছে যে আমাদের দুইটা ভেক্টর, যে একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এরা ফার্স্টে কি হইতে হবে? সমজাতীয় হইতে হবে, এবং এদের দিক হইতে হবে বিপরীত। মানে একটা এদিকে হইলো আর একটা এদিকে হইলো, কোনাকুনি হইলো, এমন না, এমন না। মানে কি হবে? একটা যেদিকে থাকবে তার বিপরীত দিকে ক্রিয়া করবে। সমজাতীয়, দিক বিপরীত। দিক বিপরীত মানে হচ্ছে অপোজিট দিক। তুমি গাড়ির উদাহরণটা চিন্তা করলেই হবে, রাস্তাঘাটে একটা গাড়ি এদিকে চলতেছে, অপর গাড়িটা বিপরীত দিকে চলতেছে, দুইটার বেগ ভিন্ন যদি চিন্তা করো, তাহলে এরাও কি বিসদৃশ ভেক্টর, সাধারণ বাস্তব জীবনে উদাহরণ। তো তোমার দুইটাই একই দিকে কাজ করতেছে, ধরো এটা একদিকে কাজ করতেছে, এই পরেরটা অপোজিট দিকে কাজ করতেছে, একদম অপোজিট দিকে, ঠিক আছে? সমজাতীয়, দিক বিপরীত। হ্যাঁ, এই লাইনে বরাবর আরেকটা যদি চিন্তা করতাম, তাহলেও কি হইতো? মানে একই দিক বলতে বুঝে কি আমরা দিক বিপরীত বলতে বুঝে আমরা এই দিক মানে হচ্ছে এই যেদিকে চলতেছে তার বিপরীত দিকে। এই পাশে যেমন হইতে পারে প্যারালালি, যেমন হইতে পারে সেমনি ওই লাইন বরাবরও বিপরীত দিকে হইতে পারে। এটি হচ্ছে বিসদৃশ ভেক্টর। ওকে, তাহলে আমাদের বিসদৃশ ভেক্টর আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে আমরা দেখতে পারি কি আমাদের সমান ভেক্টর। সমান ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ। সমান ভেক্টরের কনসেপ্ট আমরা অলরেডি ব্যবহার করছি। এই ক্লাসটা নেওয়ার কারণ তোমরা অনেকেই এই টপিক গুলার বেসিক ভুলে গেছো, অনেকদিন ধরে পড়তেছো না, তো আমরা আবার একটু রিভিউ করবো প্রথম 15-20 মিনিট। সমান ভেক্টর, সমজাতীয় ভেক্টর মানে হচ্ছে সমজাতীয় দুইটা ভেক্টর যাদের কি হবে, দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, একই মানে সমজাতীয় দুইটা ভেক্টর মান সমান হবে,
সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর, আমার কোনো সমস্যা নেই, দুই বা ততোধিক ভেক্টর। আমরা সমজাতীয় বলতাম একটা জিনিস, আমরা দুইটা ভেক্টর কথা না বলে উল্লেখ করলাম না। সমজাতীয় ভেক্টর হবে দুইটা ভেক্টরই সমজাতীয়, দুই বা ততোধিক ভেক্টর যদি সমজাতীয় হয়, সমজাতীয় ভেক্টর দুইটা হবে এমন কোনো কথা নেই। মান সমান, আর একটা হচ্ছে একই দিক। একই দিকের কনসেপ্ট আমি অলরেডি বলছি তোমাদেরকে, সমজাতীয় বানান ভুলেছে তাই তো, একই দিক। একই দিকে হয়, একই দিক মানে হচ্ছে ওই দিকে বা প্যারালালি। এখন মান সমান মানে হচ্ছে দেখো, এই দেখো এখানে একটা এ ভেক্টর সেম পরিমাণ, এটার মান ধরো আমাদের 5 একক। অপর আরেকটা ভেক্টর যদি একই রকম হয় বি ভেক্টর, যেটার মানও কি হচ্ছে আমাদের 5 একক, তখন আমি কি বলতে পারবো? তখন আমি বলতে পারবো যে এ আর বি ভেক্টর কি হচ্ছে, একই দিকে কাজ করতেছে, দিক একই, এবং এইটা হচ্ছে ধরো আমাদের এটাও একটা বেগ, এটাও ধরে নাও বেগ। দুইটা যদি একই রকমের ভেক্টর হয় তার মানে হচ্ছে সমজাতীয় ভেক্টর, দুইটারই মান সমান, মান সমান। এবং একই দিক বলতে বোঝায় আমি কি এই দিক মানে বা ওর প্যারালাল, ধরো এই যে এইদিকে বা প্যারালালি। একই দিক বলতে বোঝায় ধরো এই ওই লাইন বরাবর, ধরো এখানে একটা ভেক্টর আছে ওই লাইন বরাবর বা এটার প্যারালাল, ঠিক আছে? তো এইটা যদি হয় তখন আমরা সেটাকে বলতে পারি সমান ভেক্টর। কারণ সমান ভেক্টরটা কেন হয়, সমান ভেক্টরকে আমাদের কি করা যায়, শিফট করা যায়। সমান ভেক্টরকে যে কোনো জায়গায় শিফট করা যায়, মানে হচ্ছে ধরো কোনো এক জায়গায় আমাদের এরকম একটা ভেক্টর আছে, ওকে, তারপরে আমাদের এই বরাবর আমাকে ভেক্টরটাকে শিফট করে, আমি চাইলে এখান থেকে ভেক্টরটাকে শিফট করে এই জায়গায় নিয়ে যেতে পারি, অথবা এই ভেক্টরটাকে শিফট করে আমি কোথায় নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে এই ভেক্টরটাকে কপি করে ধরো এখানে নিয়ে গেলাম, বা কপি করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, আমাদের কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। সমান ভেক্টরকে কি করা যায়, সমান ভেক্টরকে আমরা শিফট করতে পারবো। যাতে আমরা শিফট করা কেন প্রয়োজন হয়, আমাদের অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণ বের করতে কাজে লাগে। সমান ভেক্টরকে কি করা যায়, শিফট করা যায়। এটা আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি এ আর বি এর মান সমান, তাহলে আমি এইটাকে এ ভেক্টর বললে এটাকেও কি এ ভেক্টর বলতে পারি? হ্যাঁ, এটাকেও এ ভেক্টর বলতে পারি, ওকে, এটাকেও এ ভেক্টর বলতে পারি। এই যে এই ভেক্টরটাকে, এই বি ভেক্টরটাকে আমি কি বলতে পারি, এ ভেক্টর বলতে পারি। তাহলে এ আর বি সমান বলতে পারি। এখানে এ আর বি সমান হলে এগুলোর মান ধরো আমাদের 5 একক, আমরা মানগুলোও সমান হবে এই ক্ষেত্রে। এবং দিক হবে কি, দিক হবে একই। তো এইটা হচ্ছে আমাদের, ভাই যদি শিফট আমাদের করার সময় কি একই দিকে হইতে হবে নাকি অন্য কোনো হ্যাঁ দিক অবশ্যই একই হলেও দিক হবে? রাখতে হবে, এবং হচ্ছে আমাদের মানটাকে সমান রাখতে হবে। মান সমান করে আমি একই দিক বরাবর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, ঠিক আছে? প্যারালাল রাখতে হবে। দেখো আমি লাইনগুলো প্যারালাল দিছি, তো আমাদের কি করা যাবে, মান সমান করে যে কোনো দিকে আমি যে কোনো জায়গায় এটাকে শিফট করে নিয়ে যাওয়া যাবে, মানে একই দিক বরাবর যে কোনো জায়গায় শিফট করে নিয়ে যাওয়া যাবে। এটা দিয়ে আমাদের কাজটা কি, আমাদের মধ্যবর্তী কোণ বাইর করার জন্য এটা কাজে লাগে। তো এইটা আমাদের ছিল সমান ভেক্টরের কনসেপ্ট। এরপর আমাদের কি হবে, এরপর আমাদের না, এখানে দিক উল্টাই। ধ্রুব আমাকে একটা প্রবলেম দেখালো যে ভাইয়া এটা করা যাবে কিনা, ধরো এটা এদিকে আছে, এটা এদিকে আছে, আর একটা হচ্ছে এদিকে আছে, এটার গেলে কি দিক সেম আছে? দিক তো সেম নেই, দিক বিপরীত হয়ে গেছে। এই ধরনের ভেক্টর গুলা কি কাজে লাগবে, ধরো এই ভেক্টরটা যদি আমি দেখি, এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, এদের মান যদি সমান হয়, মানে কি এদের মান সমান হইলো, আমি উল্টা লিখতেছি কেন, সরি আমার হাতের লেখা ব্যাখ্যা হয়ে যাচ্ছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এটা থাকলে কোনো সমস্যা নেই। দেখো আমাদের এই ভেক্টরটা যদি এ হয়, আরে হাতের লেখা ব্যাখ্যা হচ্ছে কেন, এদের মান দুইটা পরস্পর সমান, ঠিক আছে, এদের মান সমান, কিন্তু এই দুইটা ভেক্টরকে এ ভেক্টর হচ্ছে কত, মাইনাস বি ভেক্টর। এটাই এখন পড়ানোর কথা চিন্তা করতেছিলাম, যেটাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। নাম কি, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, বিপরীত ভেক্টর আর ঋণাত্মক ভেক্টর মানে হচ্ছে, ধরো তুমি একটা দড়ি খেলতেছো, মানে দড়ি টানাটানি খেলতেছো, ধরো এখানে একটা রিং আছে, যার কাছে যাবে সে জিতবে। ধরো তুমি এক পাশে আছো, আরেক পাশে তোমার আরেক ফ্রেন্ড আছে, যে তার শক্তি তোমার মতোই। ধরো না এখানে একটা জায়গা আছে, দড়িটা এখান থেকে আমরা টানতেছি, তো দুইজনই সমান বলে টান দিচ্ছে দড়িটার মধ্যে, রিংটা কোথায় থাকবে, মাঝখানেই থাকবে। তো এই এই ধরনের ঘটনাগুলো কেমন হয়, এখানে মধ্যবর্তী কোণ কত হয়,
এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি বরাবর কাজ করতেছে। এ আর বি যদি দুইটা ভেক্টর হয় এবং তাদের মানে ভি তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, দুইটা ভিন্ন দিকে কাজ করলে। আর একই দিকে কাজ করলে আগে যে প্রবলেমটা দেখছিলাম, একই দিকে এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, যে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই যে ধরো এ আর বি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, একই দিক বরাবর কাজ করতেছে। একই দিকে কাজ করলে হচ্ছে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, বিপরীত দিকে কাজ করলে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তারপর আমরা চিন্তা করতে পারি যে এখানে যদি আমরা একটু চেক করি, আগের পৃষ্ঠাতে আমরা যদি এখানে দেখি, এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা দেখলাম। এত বাজে কেন হচ্ছে? ধরে নাও আমাদের এ আর বি আছে, দুইটা ভেক্টর যদি সমান হয়, বিপরীত ভেক্টরের কনসেপ্টটা কি? দুইটা ভেক্টরের হচ্ছে মান সমান কিন্তু দিক হচ্ছে বিপরীত, এবং এটা হচ্ছে অবশ্যই কি সমজাতীয়। ঠিক আছে, সমজাতীয় হইতে হবে। তাহলে সমজাতীয় দিক বিপরীত হচ্ছে কি হয়? আমাদের ঋণাত্মক ভেক্টর। এবং এই ক্ষেত্রে মনে রাখবা যে দুইটা ঋণাত্মক ভেক্টর যদি যোগ করো, এ ভেক্টর ইকুয়ালস টু লেখা যায় মাইনাস বি ভেক্টর, বা এটাকে এ লিখলে, এবার যদি মান সমান হয়, যদি বিপরীত ভেক্টর হয়, তখন হচ্ছে কি এটাকে, এটা এ হলে এটাকে মাইনাস এও বলা যায়, এটাকে মাইনাস এ ভেক্টরও বলা যায়। আমরা অলরেডি এই যে আপেক্ষিক বেগের সময় এইসব কনসেপ্ট ইউজ করছি, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর দিক করে দিতে হবে। তো আমাদের এখানে কি এটা যদি এ ভেক্টর হয়, তাহলে অপরটাকে কি, মানে অপরটা হচ্ছে ওইটার সমান, মান সমান কিন্তু হচ্ছে কি দিকটা বিপরীত, তো এটাকে এ ভেক্টর বললে অপরটাকে কি বলতে পারবো? মাইনাস এ ভেক্টর বলতে পারবো। মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি। ওকে, এটা ছিল আমাদের ঋণাত্মক ভেক্টরের কনসেপ্ট, যেখানে হচ্ছে নির্দিষ্ট কোন একটা ভেক্টরকে যদি ধনাত্মক ধরি নির্দিষ্ট দিক বরাবর, তাহলে অপোজিট দিকে যে ভেক্টরটা কাজ করবে সেটা হচ্ছে কি তার ঋণাত্মক ভেক্টর। সমমানের সমজাতীয় যদি অপোজিট দিকে কাজ করে একটা ভেক্টর, তখন সেটাকে বলবো আমরা সেটার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এটা ছিল আমাদের একটা। তারপর আমাদের আরেকটা জিনিস যদি আমরা দেখতে পাই, তো কি কিছু বলবা? কোনো কোশ্চেন আছে তোমার? তাহলে মাইক্রোফোন অফ করে দাও, নইলে শব্দ আসছে। আমাদের এই কনসেপ্ট গুলো আমি শুধুমাত্র ক্লিয়ার করতেছি, আমরা একটু পর আরেকটা নতুন জিনিস শিখবো দেখে, সেটার জন্য আমরা এগুলা ইউজ করতেছি, একটু রিভিউ করে ক্লিয়ার করে নিতেছি। সামনে হয়তো আমরা এই জিনিসগুলো আর কখনো বলবো না, সেটার জন্য। আমাদের আরেকটা জিনিস ছিল যে সমরেখ ভেক্টর, তোমাদের অবশ্যই খেয়াল থাকার কথা। সমরেখ ভেক্টরটা কেমন? সমরেখ ভেক্টর মানে হচ্ছে যে দুই বা ততোধিক ভেক্টর কিন্তু কি হবে, একই সরলরেখা বরাবর পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তখন সেটাকে বলবো আমরা সমরেখ ভেক্টর। কিন্তু একটা বেগ হলে অপরটা সরণ হইতে পারে, অপরটা কি হইতে পারে? ত্বরণ হইতে পারে। তারা কি করবে? একই সরলরেখা বরাবর ক্রিয়া করছে। এখন একই সরলরেখা বরাবর ক্রিয়া করা মানে হচ্ছে যে, একই সরলরেখা মানে হচ্ছে ভাই ওই দিক বরাবর বা ওই প্যারালালি চিন্তা করবা। একই দিক বলতে তোমরা চিন্তা করবা রাস্তাঘাটে একটা লেনে গাড়ি চলতেছে, যেমন সেরকম, মানে এদিকে একটা গাড়ি চলতেছে, ধরেন এটা একটা গাড়ি চলতেছে, এখানে আরেকটা গাড়ি চলতেছে, চিন্তা করো, বা এদিকে আরেকটা গাড়ি চলতেছে, এই যে সোজাসুজি আরেকটা গাড়ি চলতেছে। তো সবগুলাই কি আসলে একই দিক থেকে আসতেছে বা একই দিক থেকে যাচ্ছে? চিন্তা করো না, এদিকে সবগুলো যাচ্ছে। তো আসলে কি একই দিক বলতে আমরা এভাবে চিন্তা, ওই লাইন বরাবর বা এটার প্যারালাল। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো যে দুই বা ততোধিক ভেক্টর যদি সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তখন তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলবো। এখন সমরেখ হওয়ার জন্য আমাদের সমজাতীয় হইতে হবে এমন কোনো কথা নেই, মান সমান হইতে হবে এমনও কোনো কথা নেই, শুধুমাত্র কি হবে, একই দিক বরাবর কাজ করলেই হবে। একই দিক, একই দিক বলতে বোঝায় ওই লাইন বরাবর বা এটার প্যারালালি। ওকে, এবার আসি সমতলীয় ভেক্টর। সমতলীয় মানে হচ্ছে, ধরো আমাদের দুই বা ততোধিক ভেক্টর যে এমন খুশি তেমন কাজ করুক, যেদিকে খুশি কাজ করুক, এটা এদিকে কাজ করুক, এটা এ বি, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, তিন রকম, চার দিকে বিভিন্নটা বিভিন্ন দিকে কাজ করতেছে, আমার কোনো সমস্যা নাই। শুধুমাত্র এখন দেখো তোমাদের আমি যে ভেক্টর গুলো দেখছি সেগুলো কিন্তু আমাদের ল্যাপটপের বা সরি তোমাদের ফোনের স্ক্রিনে আছে, তাই তো? তোমাদের ফোনের স্ক্রিনে যদি থাকে, তাহলে এই ফোনের স্ক্রিন থেকে তো তোমার এটাতে একটা তলে আছে না? তোমরা যদি স্ক্রিনে দেখো, স্ক্রিনের একটা তলে আছে। এখন তোমরা যদি চিন্তা করো তোমাদের স্ক্রিন থেকে উপরের আরেকটা তল, তোমরা তো তল বুঝো আশা করি, যে ধরো বইয়ের এক পৃষ্ঠা আছে, এখন এই পৃষ্ঠাটাকে তুমি যদি একটু চেঞ্জ করে দাও, উঠায় ফেলো, তাহলে তো সেটা আরেকটা তল হয়ে যায়, আরেকটা পৃষ্ঠা সামনে দেখতে পাচ্ছ, তো নতুন একটা তল হয়ে যায়।
মানে তুমি প্রতি পৃষ্ঠায় আলাদা আলাদা তল হিসেবে চিন্তা করতে পারো। তোমাদের ধরো এখানে একটা তল, এটা এইটার থেকে বাইর হয়ে আসতেছে এরকম আরেকটা তল। তো সবগুলা যদি একই তলে কাজ করে, একই তলে কাজ করা মানে কি, ধরো আমাদের এখন তোমাদের খাতার মধ্যে তোমরা লিখতেছো একই পৃষ্ঠার মধ্যে কাজ করতেছে, চিন্তা করো, কারণ এক একটা পেজ এক একটা তল, ঠিক আছে? তো এই তলগুলোর মধ্যে যদি কাজ করে তখন একই তলে যদি থাকে তখন সেটাকে বলবো আমরা সমতলীয়। কিন্তু দেখা যাবে যে যদি এটা ধরো একটা তল আছে এরকম, ধরো একটা তল আছে এরকম, আরেকটা আছে ধরো আমাদের, আরেকটা তল হচ্ছে আমাদের এই যে ধরো এরকম, সরি আমার আঁকাটায় বাজে হয়েছে, যাই হোক সমস্যা নেই, আশা করি তোমরা বুঝতে পারবা যে এইটা ধরো আরেকটা তল। একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে, দাঁড়াও। কালারটা চেঞ্জ করতে নিচ্ছি আর না। ধরো এটা একটা তল, কাগজের এটা একটা তল, এটা একটা তল, এই ধরো এটা একটা তল, আর একটা হচ্ছে এই কালো আর একটা তল। ধরো এইখানে কিছু ভেক্টর আছে, ধরো এ বি সি, এটা যেদিকে খুশি কাজ করতেছে। এই তলে তো কোনো ভেক্টর নেই, তাই না? এই তলে এখানে যদি কোনো কিছু থাকে সেটা তো এই কাগজ তলে আছে, কিন্তু এই কালো তলে তো নাই। কোন একটা দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে তখন তার এই ভেক্টর গুলোকে আমরা বলতে পারবো সমতলীয় ভেক্টর। তোমরা কি আশা করি বুঝতে পারছো? মানে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে তখন সেগুলোকে আমরা বলবো কি, সমতলীয় ভেক্টর। আর যদি ভিন্ন তলে থাকে তখন সেটাকে আমরা বলবো যে, ভিন্ন তলে থাকলে কি বলে আমি নিজেও জানি না, সমতলীয় না, নন, মানে এটাকে বলা হয় কোপ্ল্যানার ভেক্টর, নন কোপ্ল্যানার, ঠিক আছে? প্ল্যানার, কোপ্ল্যানার ভেক্টর, তাই তো? মানে হচ্ছে যে একই তলে থাকে, কোপ্ল্যানার, ই বানান, PLNR, কোপ্ল্যানার ভেক্টর। আমাদের প্রথম দিকে যখন আমরা পড়তে যেতাম কোপ্ল্যানার ভেক্টর হওয়ার শর্ত কি, নন কোপ্ল্যানার হওয়ার শর্ত কি, এরকম ভেক্টরের কিছু শর্ত আছে। কোপ্ল্যানার হওয়ার শর্ত মানে A ডট B ক্রস C, A ডট B ক্রস C যদি হয় তখন সেটা হচ্ছে সমতলীয়, বা এটা ইকুয়াল টু হচ্ছে, মানে সমতলীয় হওয়ার শর্ত আমরা কয়েকদিন পরেই পড়বো, আজকে পড়ার ইচ্ছা ছিল কালকে পড়বো না। তো আমাদের এখানে সমতলীয় হওয়ার শর্ত এরকম কিছু আসছে যে একটা ভেক্টরের সমতলীয় হওয়ার শর্ত, মানে এবিসি তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি। এরপর হচ্ছে ধর আমাদের এটা এভাবেও লেখা যেত, বি ডট সি ক্রস এ, ক্রস গুণফল ডট গুণফল যখন আমরা করবো তখন আমরা এগুলো পড়ে ফেলবো, সি ডট এ ক্রস বি, সমতলীয় হওয়ার শর্ত সি ডট এ ক্রস বি। হ্যাঁ ঠিক লিখছি, এটা হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত। মানে সমতলীয়, দুই বা ততোধিক সমতলীয় মানে হচ্ছে একই তলে কাজ করতেছে, দিক যেমন খুশি হোক, এখন ভেক্টর একই তলে কাজ করলে তখন এটাকে আমরা সমতলীয় চিন্তা করব। এখন সমতলীয় ভেক্টর আমাদের ক্লিয়ার। তারপর আসি সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কাকে বলা হয়? যে ভেক্টরের মান শূন্য না সেটাকে আমরা বলবো সঠিক ভেক্টর, মানে কোন একটা মান থাকলে সেটাকে আমরা বলবো সঠিক ভেক্টর। সঠিক ভেক্টরের সংজ্ঞা কিভাবে লেখা যাবে? যেটার মান শূন্য না। আরেকটা তাহলে অবশ্যই যেটা থাকবে সেটা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য নয় তাহলে সেটাকে আমরা বলবো সঠিক ভেক্টর। মান শূন্য নয় সঠিক ভেক্টর। তাহলে আরেকটা ভেক্টর থাকবে যেটাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হবে। নাল ভেক্টর, যেটাকে আমরা নাল ভেক্টর বলবো। তো ধরো এই একটা ভেক্টর আছে, আমরা একটু আগে পড়ে আসছিলাম, দেখো এ আর মাইনাস বি, এই দুটা ভেক্টরকে যদি আমি একসাথে যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? এ আর বি ভেক্টরকে যুক্ত করলে আমরা একটা শূন্য ভেক্টর পাবো। কেন শূন্য ভেক্টর পাবো? যদি সমান তাহলে কোনো জায়গায় লড়বে না, আমি বলছিলাম না এক জায়গায় থেকে যাবে, তখন এটা কি আসলে ভেক্টর দ্বয় লব্ধি হচ্ছে শূন্য ভেক্টর। ওকে, তো দুই বা ততোধিক ভেক্টরকে যদি আমি এখন ধরো একই দিক বরাবর এদিকে একটা কাজ করতেছে, আবার আরেকটা ভেক্টর এখান থেকে শুরু হয়ে কোন কটু কাজ করলো, এই ধরো এখানে কাজ, এবারে একটু এখান থেকে শুরু হয়ে এখানে কাজ, এখানে শেষ হয়ে গেল। ধরে নাও আরেকটা ভেক্টর এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হইলো, আর উপরে আরেকটা ভেক্টর লাল ভেক্টর ছিল, যেটা আরেকটা ভেক্টর ছিল এরকম, তো এরকম ছিল। তো প্রথম ভেক্টর, এই ভেক্টরটাকে আমি এ বললে এই কালা ভেক্টরটাকে আমার বলতে হবে কত? আমার বলতে হবে মাইনাস এ ভেক্টর। তো এই দুটা ভেক্টরের লব্ধি আসলে কি পাবো? আমরা একটা শূন্য ভেক্টর পাবো। মানে এ এর সাথে যদি আমি মাইনাস এ যোগ করি, মানে লব্ধি হিসেবে আমি কি পাবো? একটা শূন্য ভেক্টর পাবো। তেমনি আমরা যদি সরণ ভেক্টর চিন্তা, মানে একটা জায়গা থেকে যাত্রা করে, ধরো আজকে রহিম এখান থেকে যাত্রা করে এ পয়েন্টে আসলো, 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, তারপর সে কিছু দূর এরকম ঘুরলো, সি পয়েন্টে গেল, এবার সে গিয়া এখানে ঘুরে ডি পয়েন্টে গেল, তারপর কিছুক্ষণ পরে সে ই পয়েন্টে আসলো, তারপর সে আবার কি করলো, ই পয়েন্ট থেকে আবার কি করলো, সে যেখান থেকে যাত্রা শুরু করছে সেই ও পয়েন্টে ফেরত আসলো।
তাহলে রহিমের সরণ কত? সরণ আসলে শূন্য ভেক্টর, কারণ এটা যদি S1 ভেক্টর হয়, এটা যদি S2 হয়, সে গিয়ে আবার একই জায়গায় ফেরত আসছে, তাহলে কি আর কোনো সরণ হয়েছে? আমাদের কোনো কিছুই সরণ হয়নি, বা কোনো স্থানের তো পরিবর্তন হয়নি, আগের একদম জায়গা মতো চলে আসছে। তো আমরা কি বলতে পারি? শূন্য ভেক্টর হবে না S1 প্লাস S2 S3। এই শূন্য ভেক্টর প্রকাশ করার জন্য শূন্যর উপর একটা ভেক্টর চিহ্ন দেয় S3। এগুলো হচ্ছে ভেক্টরের লব্ধি। কেউ শূন্য লিখলে কিন্তু জিরো পাবা, কারণ কি ওটা নাম্বার পাবা না, সরি। কারণ কি শূন্য ভেক্টরটা প্রকাশ করার জন্য শূন্যর উপর একটা দাগ দেয়। আমি অলরেডি তোমাদের একক ভেক্টরের একটা ক্লাস নিচ্ছি সুন্দর করে, তারপর আমি জাস্ট একক ভেক্টরটাকে 1 সেকেন্ড বলবো যে একক ভেক্টরটা কি। একক ভেক্টরটা হচ্ছে কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা সমান্তরালে একটা একক ভেক্টর পাওয়া যায়। কোন একটা ভেক্টর, সেই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিলাম, মানটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, অথবা আমি এটাকে এভাবেও লিখতে পারি। ওই ভেক্টরের দিকে বা সমান্তরালে একটা একক ভেক্টর পাওয়া যায়। আমি অলরেডি একক ভেক্টর সম্বন্ধে একটা ফুল ক্লাস নিচ্ছি, সেটা তোমরা অবশ্যই ভাষা ঠিক করবে। এবং একক ভেক্টরের মান শূন্য নয়, একক ভেক্টরের মান সমান নয় শূন্য, এটা মাথায় রাখতে হবে। এটার মান হচ্ছে কত? 1 একক। একক ভেক্টরের মান হচ্ছে আমাদের কত? এটার মান হচ্ছে আমাদের 1 একক, তাই তো? একক ভেক্টরের মান হচ্ছে 1 একক। কোন একটা ভেক্টরকে এবং একক ভেক্টর প্রকাশ করার জন্য আমরা এরকম একটা চিহ্ন ইউজ করি। এবং একক ভেক্টরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। এর কাজ হচ্ছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে দিক প্রকাশ করা, কাজ হচ্ছে দিক প্রকাশ করা। তাহলে দিক প্রকাশ করা, তা আমাদের যদি কোনো জায়গায় মান থাকে, পাশাপাশি যদি আমাদের একটা দিক থাকে, সরি, কোনো জায়গায় যদি মান থাকে পাশাপাশি যদি আমরা এক জায়গায় দিকটা পেয়ে যাই, তাহলে কি হবে? আমাদের একটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। তো মান আর দিক যদি একসাথে থাকে, তাহলে আমরা কি পাইতে পারি? একটা ভেক্টর পাইতে পারি। তো আমরা কোনো জায়গায় যদি মান পেয়ে যাই, সাথে সাথে আমরা কি করতে পারবো? একটা দিক বের করে ফেলতে, মানে অ্যাকচুয়ালি মান আর দিক সাথে সাথে যদি দিকটা গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? ভেক্টর পেয়ে যাবো। ধরো আমাদের এটা একটা এ ভেক্টর হয়ে গেল, কারণ আমার কি এটা দিক জেনে গেছি। তো এখন একটা জিনিস বুঝো, একটা স্কেলার রাশিকে সে ভেক্টর রাশিতে কনভার্ট করতে পারে, কারণ কি স্কেলার ছিল 5 মান, সেটা যদি তুমি যদি দিক গুণ করে দাও, পাশাপাশি কি পেয়ে যাবা? ভেক্টর কনভার্ট হয়ে যাবে। তাহলে একক ভেক্টরের আরেকটা কাজ হচ্ছে স্কেলার রাশিকে ভেক্টরে কনভার্ট করা। অলরেডি এটা মনে হয় 3 বার বলে ফেলছি, স্কেলার রাশিকে ভেক্টরে কনভার্ট করা। আচ্ছা, আর কিছু কনভার্ট করা, এটা ছিল আমাদের একক ভেক্টর। এটা সম্বন্ধে একটা ফুল ক্লাস আছে, তোমরা দেখে ফেলবা। অবস্থান ভেক্টর, এটা অলরেডি পড়াইছি। কোন একটা মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান প্রকাশ করা যে ভেক্টর, সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এটা নিয়ে আমরা একটা ফুল ক্লাস করছি, যে মূল বিন্দু থেকে এটা ডিরেকশন সবসময় কি মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে, এবং সেটা কি 1 2 যদি হয়। আমরা অলরেডি এখানে আয়ত একক ভেক্টরের একটা ক্লাস করে ফেলছিলাম। আয়ত একক ভেক্টর গুলা কি কি ছিল জানি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর 3টা ভেক্টর ছিল। এক্স অক্ষ বরাবর ছিল আমাদের আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ছিল আমাদের জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ছিল আমাদের কে ক্যাপ। এগুলো অলরেডি আমরা জানি, আমাদের অন্যান্য ক্লাসে আমরা অলরেডি পড়ে ফেলছি। এক্স ওয়াই জেড, ওকে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আয়ত একক ভেক্টর। এগুলো ছিল আয়ত একক ভেক্টর। আর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি বিপ্রতীপ ভেক্টর আমরা এখন পড়বো। আর এইখানে আমাদের এক্স অক্ষ হলে আর এখানে যদি ওয়াই অক্ষ হইতো, আমরা অলরেডি ক্লাসে জানি যে এ ও পি ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি, যে এখানে হচ্ছে 1 ইনটু আই, তাহলে আমরা আই ক্যাপ, আর এখানে 2 ইনটু জে, এটা আমরা লিখতে পারি। আমরা এটা নিয়ে অঙ্কও করে ফেলছি। এরপর আমরা এই অবস্থান ভেক্টরের পরে সরণ ভেক্টর বলছি। সরণ ভেক্টর মানে শেষ বিয়োগ প্রথম, এটা আমরা জানি। আর আমাদের আরেকটা ছিল কি বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ জিনিসটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা এখন একটা জিনিস বলে রাখি, তোমাদের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটার জন্য তোমাদের হচ্ছে নতুন একটা শিডিউল দেওয়া আছে। সেই শিডিউলটা, ওই শিডিউল টাইমটার মধ্যে তোমরা জয়েন করো, আদারওয়াইজ কিন্তু আমি মানে তোমাদের সাথে জয়েন করতে পারবো না, কারণ আমার ল্যাপটপের সমস্যা হচ্ছে জয়েন করতে গিয়ে। তো তোমরা একটু মাথা রেখো, ওকে? তো শিডিউলে জয়েন করো। বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, এটার আরেকটা নাম আছে ব্যতিহার ভেক্টর। ব্যতিহার ভেক্টরটা কি ভাইয়া? আমাদের মনে রাখতে হবে আমাদের বিপরীত আছে দুই রকমের। 5 এর বিপরীত কি? যোগের বিপরীত। আমাদের বিপরীত আছে দুই ধরনের। 5 এর বিপরীতকে আমরা লিখতে পারি -5, যোগের বিপরীত হচ্ছে এটা। আর গুণের বিপরীত আছে আরেকটা, যোগের লিখছি আল্লাহ, যোগের বিপরীত। যোগের বিপরীত আছে আমাদের দুই ধরনের বিপরীত আছে, একটা আছে যোগের বিপরীত, আর একটা আছে কি গুণের বিপরীত। আমাদের এখানে সবসময় মনে রাখবা যে এখানে যোগের বিপরীত হবে না, এখানে গুণের বিপরীত হবে। এটা ছিল যোগের বিপরীত। আর একটা আছে গুণের বিপরীত। গুণের বিপরীতটা কি? গুণের বিপরীত যদি একটা জিনিস 5 হয়, তাহলে অপরটা কি হবে? 1/5 হবে। এটাকে বলা হয় গুণের বিপরীত, মানে উল্টায় যাওয়া। তো কোন একটা দুইটা সমান্তরাল ভেক্টর, সমজাতীয়, এই বিপ্রতীপ ভেক্টরের ফাংশন হচ্ছে, এটা হচ্ছে সমজাতীয় ভেক্টর, কাজ করবে কি একই দিকে। আর একটা জিনিস কি, একটার মান ধরো 5i, তাহলে অপরটার মান কত? অপরটার মান হবে, অপর ভেক্টরের মান হবে কত? 1/5i।
মানে বুঝতে পারতেছে একটার মান যদি যেদিকে কাজ করবে মানে একই দিক, আই এর ডিরেকশন যেদিকে, এই আই এর ডিরেকশন তো সেম। একটার মান যদি 5 হয় অপরটার মান 1/5, একটার মান যদি 7 হয় তাহলে অপরটার মান হবে কত 1/7। এটা হচ্ছে আমাদের বিপ্রতীক ভেক্টর। এবং একই দিক মানে হচ্ছে কি পরস্পর সমান্তরালে ওই দিক বরাবর। ধরো এটা হচ্ছে 5 একক, তাহলে এটা 1/5 হচ্ছে একটু ধরে নাও, মানে আরো কম হবে। যাই হোক, এটা হচ্ছে কি আমাদের বি ভেক্টর, এটার ভ্যালু হচ্ছে 5 একক এ ভেক্টরের বেলায়। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তো এটার ভ্যালু হচ্ছে 1/5। মানে বি এর মান হচ্ছে কত 1/5, আর এ এর মান হচ্ছে কত আসবে 5। ঠিক আছে, তো আমরা যদি জাস্ট একটু সুন্দর করে লিখি একটা কালি দিয়ে, যদি একটা বড় এরকম ভেক্টর হয় এটা 5 একক এ ভেক্টর, অপর একটা ভেক্টর হবে একটু একটা ভেক্টর যেটা হবে কত, যেটার মান হবে 1/5, যেটাকে আমরা বলতে পারবো বি ভেক্টর। তাই এই ধরনের ভেক্টর গুলোকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো বিপ্রতীক ভেক্টর, যেটাকে বলবো কি আমাদের বা ব্যতিহার ভেক্টর। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাবে, তোমরা 3 মিনিটের মধ্যে জয়েন করবা এখনই।